আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি লাইভটা শুরু করার আগে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে লাইভটা শোনা যায়, আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। অনেক সময় লাইভে ভয়েসটা ক্লিয়ার আসে না, একটু জানাও আমাকে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে নাকি। তোমরা যদি ভয়েসটা ক্লিয়ার থাকে তাহলে ভয়েস ক্লিয়ার বা সাউন্ড ক্লিয়ার লিখে দাও কমেন্টে, আমি ক্লাসটা শুরু কর। ওকে, আমি লাইভটা শুরু করতেছি। আজকে তোমরা যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, যাদের রুটিন চলে আসছে, তাদের জন্যই লাইভ ক্লাস 2। ইতিমধ্যে আমরা তোমাদেরকে প্রথম লাইভ ক্লাসটা দিচ্ছি, সেখানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের কোন কোন টপিকগুলো তোমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট সেখানে দেখাইছি, এবং সেই টপিকগুলো থেকে একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দিছি। আজকে আমরা পরবর্তী টপিকটা কি ছিল একটু খেয়াল করো। প্রথম টপিকটা ছিল মিসিং অ্যামাউন্ট। এই মিসিং অ্যামাউন্টের আমরা একটা সাজেশন তোমাদেরকে করাইছি, আশা করি সেটা দেখছো। এ ধরনের মিসিং অ্যামাউন্টের উপরে আরও 6-7টা অঙ্ক আছে, তোমাদের যদি লাগে আমাদেরকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হয়ে যাবে। আজকের টপিকটা হলো জার্নাল এন্ট্রি বা জাবেদা দাখিলা। তো জার্নাল এন্ট্রি বা জাবেদা দাখিলা আমরা সবাই করে আসছি এইচএসসিতে। পার্থক্যটা হলো এইচএসসিতে বাংলায় করছো, এখানে শুধু ইংলিশে করতে হবে। তো কথা না বাড়ি আজকে টপিকের জার্নাল এন্ট্রির একটা সাজেশন আমি তোমাদেরকে করাচ্ছি। আমি ধরে নিব তোমরা একদম বেসিক থেকে দুর্বল, সেই হিসাবে মাথায় রেখে আমি তোমাদেরকে ক্লাসটা করাবো। যারা পারো তারা তো ভালো, আর যারা একটু কম বুঝো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি উপকারে আসবে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন। প্রথমে সাজেশনের একটা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি, একটু খেয়াল করি সবাই প্রশ্নটার দিকে। আমরা যদি প্রশ্নটার দিকে দেখি, মিস্টার রহিম ওপেন্ড দ্য রহিম ড্রাই ক্লিনার অন September 1, 2016. During the first month of operation, the following transaction occurred. এটার বাংলা অর্থ হলো, জনাব রহিম 2016 সালের 1 সেপ্টেম্বর রহিম ড্রাই ক্লিনার্স নামে একটি প্রতিষ্ঠান চালু করে। কার্যক্রমের প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 30 তারিখ। প্রথমে আমরা যদি দেখি সেপ্টেম্বরের 1 তারিখের যে লেনদেন, সেটা ছিল রহিম ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ রহিম ব্যবসায়ে 20,000 টাকা বিনিয়োগ করে। আমরা যদি পরের লেনদেনটা একটু দেখি, 5 তারিখে বলছে কি, দ্য কোম্পানি পেইড টাকা 1,000 ক্যাশ ফ্রম স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে কোম্পানি দোকান ভাড়া বাবদ 1,000 টাকা নগদে পরিশোধ করে। আমরা 6 তারিখের ট্রানজ্যাকশনটা যদি দেখি, পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000, পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ নোট টাকা 15,000, 6 month 12% নোটস পেয়েবল। এই ট্রানজ্যাকশনটার বাংলা অর্থ হলো যে 6 তারিখে 25,000 টাকায় একটি ওয়াশার এবং ড্রায়ার ক্রয় করা হয়। যেহেতু এটা ড্রাই ক্লিনারের ব্যবসা, তারা একটা ওয়াশার ড্রাই করার মেশিন কিনছে 25,000 টাকা দিয়ে। এই 25,000 টাকার মধ্যে তারা কিন্তু 10,000 টাকা নগদে পরিশোধ করছে। বাকি যে টাকা 25,000-এর মধ্যে 10,000 টাকা যদি নগদে পরিশোধ করে, আরও যে 15,000 বাকি আছে সেটার জন্য তারা একটা প্রদেয় বিল বা নোটস পেয়েবল দিছে। 6 মাস মেয়াদি 12% সুদে একটা প্রদেয় বিল ইস্যু করছে। পরের ট্রানজ্যাকশনটা যদি আমরা একটু খেয়াল করি, পেইড টাকা 2,500 ফর এ 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ তারা 10 তারিখে 1 বছরের দুর্ঘটনা বিমা প্রিমিয়াম বাবদ 2,500 টাকা পরিশোধ করে। দেখো, 1 বছরের জন্য দিয়ে দিছে, সেপ্টেম্বর মাসের 10 তারিখে পুরো 1 বছরের জন্য দুর্ঘটনা বিমা বাবদ তারা টাকা দিছে, তার মানে এটা অগ্রিম দিয়ে দিছে পুরো 1 বছরের। আমরা যদি 11 তারিখের ট্রানজ্যাকশনটা দেখি, রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ টাকা 500, অর্থাৎ তারা
যে দোকানটা খুলছে, এই যে ড্রাই ক্লিনার্স যে ব্যবসা প্রতিষ্ঠানটা খুলছে, সেটার বিজ্ঞাপনের জন্য দৈনিক সংবাদপত্রে 500 টাকার একটি বিল পাওয়া যায়। অর্থাৎ অনেক সময় আমরা দোকান করলে বা কোনো অফিস উদ্বোধন করলে সেটা কি করি, বিজ্ঞাপন দিই। তো ওরা বিজ্ঞাপন দিছে, বাট বিজ্ঞাপনের টাকাটা পরিশোধ করে নাই। ওই বিজ্ঞাপন নিউজ পেপার থেকে যেখানে বিজ্ঞাপন দিছে সেখান থেকে একটা বিল পাইছে। 20 তারিখে আমরা যদি দেখি কি বলছে, রহিম উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। বলছে রহিম ব্যক্তিগত ব্যবহারের জন্য 700 টাকা উত্তোলন করে। 30 তারিখে সর্বশেষ যে ট্রানজ্যাকশন সেটার দিকে তাকাও। দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিকোয়ার্ড ফ্রম লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7000। কোম্পানি দেখতে পেল যে ওই মাসে তাদের লন্ড্রি পরিষেবা বাবদ নগদের পরিমাণ ছিল 5000 টাকা এবং বাকিতে ছিল 7000 টাকা। অর্থাৎ কোম্পানি লন্ড্রি সেবা দিছে, সে লন্ড্রি সেবা থেকে 5000 টাকা নগদ পাইছে আর 7000 টাকা বাকিতে আছে। এই হলো ট্রানজ্যাকশনগুলো। এই যে ট্রানজ্যাকশনগুলো, এগুলোর অর্থসহ বুঝলে তোমার জন্য একটু জাবেদা করতে সহজ হয়। ইনস্ট্রাকশন করণীয়তে কি বলছে দেখো, জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের জাবেদা দাখিলা দিতে বলতেছে। তাহলে আমরা যদি সেপ্টেম্বর মাসে জাবেদা দাখিলা দিই, জাবেদার মধ্যে আমাকে যে জিনিসটা বেশি জানা থাকতে হবে সেটা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা তোমার জানা থাকতে হবে। তোমরা যদিও এসএসসিতে বাংলায় পড়ছো ডেবিট ক্রেডিট নির্ণয়, সেই একই ক্লাসটা আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়। তাহলে আমরা পরবর্তীতে সরাসরি অঙ্কটা করতে সুবিধা হবে। বেসিক ক্লাস এটা মূলত। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীর মধ্যে আমরা জানি হিসাবের শ্রেণীর মধ্যে 5টা হিসাব থাকে। 1 নম্বর হলো সম্পত্তিবাচক হিসাব, 2 নম্বর ব্যয়বাচক হিসাব। এই সম্পদ এবং ব্যয় যদি বাড়ে বা বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিট হয়, আর যদি সম্পদ বা ব্যয় কমে যায় বা হ্রাস পায় তাহলে কিন্তু ক্রেডিট হয়। তাহলে একটু খেয়াল করো, সম্পদ বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কোনটা সম্পদ কোনটা ব্যয় সেটা চিনতে হবে। চিনার পরে সেগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট করবা, আর যদি হ্রাস পায় সেগুলো ক্রেডিট করবা। এরপরে বাকিতে 3টা হিসাব আছে, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়বাচক হিসাব। এই যে এই তিনটা কিন্তু এই দুইটার বিপরীত। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে ডেবিট হয়। তাহলে এখানে আমরা হ্রাস পাইলে ডেবিট করব কাকে, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়। এখন তোমার কাজ হলো যে কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব হিসাব, কোনটা আয় হিসাব সেটা চিহ্নিত করা। তো আমরা যখন সমাধান করাবো তখন সেগুলো আমরা তোমাদেরকে চিনিয়ে সমাধান করাবো। তাহলে আমাদের দায়, মালিকানা সত্ত্ব, আয় যদি হ্রাস পাইলে ডেবিট হয়, তাহলে বৃদ্ধি পাইলে কি হবে, ক্রেডিট হবে। এটাই আমরা এসএসসিতে সবাই ভালো মতো করছি। এখানেও সে একই কাজটা করব, জাস্ট ইংলিশে করব আমরা। তাহলে আমাদের প্রশ্নে চলে আসছে আবার। আমরা প্রশ্নটাতে যে লেনদেনগুলো সেগুলো পড়ছিলাম, সেগুলো জার্নালের জন্য বা জাবেদা দাখিলের জন্য আমরা পরবর্তী পেজে গেলাম। পরবর্তী পেজে আমরা জাবেদার একটা ঘর করব। প্রথমে কোম্পানির নাম লিখব, রহিম ড্রাই ক্লিনার্স, জার্নাল এন্ট্রিস। জাবেদার মধ্যে ডেটের একটা কলাম থাকে, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন অর্থাৎ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, রেফারেন্সের একটা ছোট্ট ঘর থাকে, ডেবিট টাকার একটা কলাম এবং ক্রেডিটের একটা কলাম। এই হলো জাবেদার ঘর। এখন আমরা আবার প্রত্যেকটা লেনদেন পরে সেগুলোকে জাবেদা দাখিলা দিব। সেপ্টেম্বরের 1 তারিখে কি বলছে, রহিম ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। রহিম ব্যবসায়ে 20,000 টাকা বিনিয়োগ করছে। খেয়াল রাখবা, প্রত্যেকটা লেনদেনের 2টা পক্ষ থাকে, একটা পক্ষ ডেবিট হলে আরেকটা পক্ষ ক্রেডিট হবে। এখন কোন পক্ষ ডেবিট হবে কোন পক্ষ ক্রেডিট হবে সেটার জন্য আমরা হিসাবের যে শ্রেণী কিছুক্ষণ আগে এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী সেখানে শিখছিলাম। সম্পদ বা ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর দায়, মালিকানা সত্ত্ব, আয় হ্রাস পাইলে ডেবিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে 1 নাম্বার সেপ্টেম্বরের 1 তারিখের যে প্রশ্নটা ছিল, এখানে 2টা পক্ষ। কি কি পক্ষ? একটা পক্ষ হলো ক্যাশ টাকা
আরেকটা পক্ষ হলো মালিক যে ইনভেস্ট করছে সেটাকে মূলধন বলে, আর মূলধনের নাম হলো ক্যাপিটাল। এই মূলধনটা কিন্তু মালিকানা সত্ত্ব। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ব্যবসায় যদি টাকা বিনিয়োগ করে মালিক, ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায়, আর নগদ টাকা হলো সম্পদ, সেজন্য ক্যাশ ডেবিট হবে, কারণ আমরা শিখছি সম্পদ বাড়লে ডেবিট হয়। আর মালিক যেটা ইনভেস্ট করছে সে ইনভেস্টটা হলো মূলধন। মূলধন মানে মালিকানা সত্ত্ব, পাশাপাশি নগদও বাড়ছে, ব্যবসায় মূলধনও বাড়ছে। মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট হয়। আবার একটু দেখো, এই যে দায়, মালিকানা সত্ত্ব এবং আয় হ্রাস পাইলে ডেবিট, কিন্তু বৃদ্ধি পাইলে ক্রেডিট। তো মূলধন যেহেতু বাড়ছে, মূলধনটা কি হবে? ক্রেডিট হবে। আর নগদ টাকা সম্পদ, সম্পদ বাড়ছে বলে ওই ক্যাশটা ডেবিট হবে। ঠিক আছে, এখন আমরা এই 1 তারিখের যে ট্রানজাকশন সেটা জাবেদা দিব। পরবর্তী পেজে আমরা যদি একটু খেয়াল করি, পরবর্তী পেজে আসলাম। 2016 সেপ্টেম্বর 1 তারিখ, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা, 20,000 টাকা। টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু স্টার্ট বিজনেস, অর্থাৎ মালিক ব্যবসা শুরু করার জন্য যে মূলধন আছে সেটা হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করা হইল। তাহলে ক্যাশ কেন ডেবিট? কারণ নগদ টাকা বাড়ছে বা সম্পদ বৃদ্ধি পাইছে। ক্যাপিটাল কেন ক্রেডিট? কারণ মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, সেজন্য ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীটা জানলে এবং তুমি সম্পদ, আয়, দায়, ব্যয় এগুলো যদি চিনো, জাবেদা কোনো ব্যাপারে না, এবং প্রত্যেক বছর জাবেদা আসে, এবছরও আসবে। আমরা যদি পরের তারিখের ট্রানজাকশনটা দেখি কি বলছে, দেখো 5 তারিখে বলছে দ্য কোম্পানি পেইড টাকা 1000 ক্যাশ ফ্রম স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। এটা দেখতে হলো কোম্পানি সেপ্টেম্বর মাসের ভাড়া বাবদ 1000 টাকা পরিশোধ করছে। এখানেও দুইটা পক্ষ, রেন্ট একটা পক্ষ, রেন্ট মানে ভাড়া, রেন্ট পেইড করছে, পেইড করছে মানে নগদ টাকা চলে গেছে, পরিশোধ করছে। তাহলে রেন্ট বা ভাড়া একটা পক্ষ, পেইড করছে সেজন্য ক্যাশ একটা পক্ষ বা নগদ টাকা একটা পক্ষ। এখন কোন পক্ষ ডেবিট হবে, কোন পক্ষ ক্রেডিট হবে? আমরা শিখছি ব্যয় বা খরচ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সেজন্য রেন্ট একটা খরচ, ভাড়া যেহেতু একটা খরচ, রেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে। আমরা এটাও শিখছি সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, যেহেতু ভাড়া দেওয়াতে প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ একটা সম্পদ, সেজন্য এই ক্যাশটা ক্রেডিট হবে। তার মানে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা জাবেদার পেজে এসে সেপ্টেম্বরের ডট দিয়ে 5 তারিখ লিখব, রেন্ট এক্সপেন্সেস ডেবিট করব 1000 টাকা, ক্যাশ ক্রেডিট করব 1000 টাকা। রেন্ট এক্সপেন্সেস কেন ডেবিট করলাম? কারণ খরচ বা ব্যয় বৃদ্ধি পাইছে সেজন্য। ক্যাশ কেন ক্রেডিট করলাম? কারণ খরচ পরিশোধ করাতে ব্যবসায়ী নগদ টাকা কমে গেছে, আর নগদ টাকা সম্পদ, এ সম্পদ বাড়লে ডেবিট হয়, সেজন্য 1 তারিখের এখানে কিন্তু এটা ডেবিট হয়েছে, বাট 5 তারিখের ক্যাশ কিন্তু ক্রেডিট হয়েছে। 1 তারিখে ক্যাশ টাকা বাড়ছিল, 5 তারিখে ক্যাশ টাকা কমছে, সেজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা লিখব, টু রেকর্ড রেন্ট এক্সপেন্সেস পেইড ফর ক্যাশ, অর্থাৎ ভাড়া খরচ লিপিবদ্ধ করা হইল। আমরা যে ভাড়া পরিশোধ করছি সেই ভাড়াটা লিপিবদ্ধ করছে। আমরা পরের ট্রানজাকশনটা যদি একটু খেয়াল করি কি বলছে দেখো, পারচেসড মানে ক্রয় করছে, ওয়াশার এন্ড ড্রায়ার, এটা একটা মেশিন, ড্রাই ক্লিনারে যারা কাজ করে কাপড় শুকানোর যেটা একটা মেশিন, ফর টাকা 25,000 মানে 25,000 টাকা দিয়ে একটা ওয়াশার এন্ড ড্রায়ার তারা মেশিন কিনছে। পেইং টাকা 10,000 ইন ক্যাশ, যেখান থেকে তারা নগদে 10,000 টাকা পরিশোধ করছে। আচ্ছা, 25,000 থেকে 10,000 পরিশোধ করলে আরো 15,000 আছে, সে 15,000 কি বলছে দেখো, অ্যান্ড সাইনিং এ নোট টাকা 15,000 6 মান্থ 12% নোটস পেয়েবল, অর্থাৎ অবশিষ্ট যে 15,000 আছে সেটার জন্য 6 মাস মেয়াদি 12%-এর একটা প্রদেয় বিল ইস্যু করছে। সহজ কথায় এখানেও দুইটা পক্ষ, এক পক্ষ ডেবিট, আরেক পক্ষ ডেবিটের সমপরিমাণ ক্রেডিট। তাহলে ডেবিট হবে কি খেয়াল করো, তারা যে একটা মেশিন কিনছে, মেশিন তো সম্পদ, মেশিন কিনাতে ব্যবসায় মেশিন আসছে,
বা সম্পদ বাড়ছে, সেজন্য মেশিন ডেবিট হবে। এই ড্রায়ার অ্যান্ড ক্লিনার মেশিনটা কি হবে? ডেবিট হয়ে 25,000 হবে। ক্রেডিট কি হবে তাহলে? ক্রেডিট দুইটা হবে, একটা হলো নগদে যে 10,000 টাকা পেইড করছে সেটার জন্য ক্যাশ ক্রেডিট হবে, কারণ ক্যাশ টাকা পেইড করা মানে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া, আর টাকা চলে যাওয়া মানে সম্পদ চলে যাওয়া। সম্পদ চলে গেলে বা কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। পাশাপাশি তারা বাকি 15,000 টাকার জন্য একটা প্রদেয় বিল বা নোটস পেয়াবল, নোটস পেয়াবলের বাংলা অর্থ হলো প্রদেয় বিল। এই প্রদেয় বিল কিন্তু একটা দায়, তার মানে দায় বাড়ছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমরা বেসিক ক্লাসে কি শিখছিলাম? আবার দেখো, এই যে দায়, মালিকানা সত্ত্ব, আয়, এগুলো যদি বাড়ে তাহলে বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এগুলো যদি কমে তাহলে ডেবিট হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন পারচেস করাতে মেশিন পারচেস করছে, সম্পদ বাড়ছে, সেজন্য মেশিন ডেবিট হবে। এটার বিপরীতে নগদ টাকা দিছে, সেজন্য ওই নগদের পরিমাণ কমে গেছে বলে ক্যাশ ক্রেডিট হবে। এবং বাকি টাকার জন্য তারা একটা প্রদেয় বিলে স্বাক্ষর করছে, এই প্রদেয় বিলটা একটা দায় সৃষ্টি হয়েছে, সেজন্য এই প্রদেয় বিল বা নোটস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে এসে 6 তারিখ দিয়ে লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট করলাম, সম্পদ বাড়ছে বলে 25,000 টাকার। ওই 25,000 টাকার বিপরীতে নগদ টাকা ক্যাশ পরিশোধ করছে, তার মানে সম্পদ কমছে বলে ক্যাশ ক্রেডিট করলাম 10,000 টাকা। বাকি 15,000 টাকার এগেস্টে তারা একটা প্রদেয় বিলে স্বীকৃতি দিছে, যেটাকে ইংরেজিতে বলে নোটস পেয়েবল। 12% নোটস পেয়েবল, এটা দায় সৃষ্টি হয়েছে। দায় সৃষ্টি বা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, সেজন্য নোটস পেয়েবলটা ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা লিখবো, টু রেকর্ড লন্ড্রি ইকুইপমেন্ট পারচেস ফর ক্যাশ অ্যান্ড এগেইনস্ট নোটস পেয়েবল, অর্থাৎ লন্ড্রি ইকুইপমেন্ট নগদে ও প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় করা হইল এবং সেটা হিসাবভুক্ত হইল। 6 তারিখের পরের ট্রানজাকশনটা যদি আমরা একটু দেখি, 10 তারিখ কি বলছে দেখো, পেইড টাকা 2,500 ফর এ 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম। 10 তারিখে, সেপ্টেম্বর মাসের 10 তারিখে এসে তারা দুর্ঘটনার জন্য 1 বছরের বীমা দিয়ে দিছে। 1 year, 1 বছর, 1 বছরের পুরো যদি বীমা দেয় তাহলে সেটা অবশ্যই তারা কি অগ্রিম পরিশোধ করছে, মানে অ্যাডভান্স পুরো 12 মাসের জন্য দিয়ে দিছে সামনের। অগ্রিম যদি কোনো খরচ পরিশোধ করে, খেয়াল করবা সেটা কিন্তু সম্পদ। খরচ যদি অগ্রিম হয় সেটা কি সম্পদ। এই যে সম্পদ চিনতে বলছিলাম, সম্পদগুলো এভাবে চিনতে হবে তোমাকে। লেনদেনগুলোর ফাঁকে ফাঁকে, ট্রানজাকশনগুলোর ফাঁকে ফাঁকে তোমাকে কোনগুলো সম্পদ, কোনগুলো খরচ, কোনগুলো আয়, কোনগুলো দায়, এগুলো চিনে ফেলতে হবে, নাইলে কিন্তু তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে না। তাহলে 1 year অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রিমিয়াম, 1 বছরের জন্য যেহেতু বীমা দিছে, সেপ্টেম্বর মাসে পুরো বছরের বীমা যদি দিয়ে দেয় তাহলে তারা অ্যাডভান্স দিছে পুরো বছরের জন্য, ওইখান থেকে 1 মাস 1 মাস কাটবে। খরচ যেহেতু সম্পদ, খরচ অগ্রিম যেহেতু সম্পদ, সেজন্য অগ্রিম বীমা ডেবিট হবে। আর অগ্রিম বীমার নাম হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। তার মানে এখানে ডেবিট হবে প্রিপেইড ইন্স্যুরেন্স, সম্পদ বলে। আর ফেইট হবে, ফেইট করছে ক্যাশ টাকা, ক্যাশ টাকাও কিন্তু সম্পদ, তাহলে ওই সম্পদটা কমছে, সম্পদ কমছে বলে ওই ক্যাশটা ক্রেডিট হবে। তার মানে কি, এখানে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা, সেই সম্পদটা সৃষ্টি হয়েছে বা বাড়ছে, সেজন্য প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে। আর ক্যাশ সম্পদটা চলে গেছে প্রতিষ্ঠান থেকে, পেইড করতে, পরিশোধ করলে চলে যায়, সেজন্য সেটা কি হবে, ক্রেডিট হবে। তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। আমরা যদি পরবর্তী পেজে, জার্নালের পেজে যাই, এই যে 10 তারিখ দিলাম, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 2,500 টাকা, ক্যাশ ক্রেডিট 2,500 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স কেন ডেবিট আবার যদি বলি, কারণ যে কোনো অগ্রিম খরচ সম্পদ, নট অনলি প্রিপেইড ইন্স্যুরেন্স, যত ধরনের খরচ অগ্রিম থাকবে, যেমন বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম, বীমা অগ্রিম, যে কোনো খরচ তুমি যদি অগ্রিম দাও সেটা অবশ্যই সম্পদ, সেটা সবসময় ডেবিট হবে। সেজন্য প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ বাড়ছে বলে ডেবিট। প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড করাতে প্রতিষ্ঠানের আরেকটি সম্পদ ক্যাশ, এই ক্যাশ টাকাটা কমে গেছে, সেজন্য এই সম্পদটা ক্রেডিট হয়েছে। টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড ফর ক্যাশ। আশা করি বুঝতে পারতেছ।
প্রত্যেকটা লেনদেনের মধ্যে তোমাকে চিনে ফেলতে হবে কোনটা খরচ, কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়। আমরা যদি পরবর্তী ট্রানজাকশনটা দেখি, 11 তারিখে কি বলছে, রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। এটার অর্থ হলো তারা একটা শপ ওপেন করছে, এই যে ড্রাই ক্লিনার শপটা ওপেন করছে, এই জন্য তারা বিজ্ঞাপন দিছিল একটা নিউজ পেপারের মধ্যে, কিন্তু ওই বিজ্ঞাপনের টাকাটা বকেয়া আছে। এই বিল শব্দের অর্থ কিন্তু বকেয়া ইঙ্গিত করে, খেয়াল করবা। ওই কোম্পানি তাদেরকে একটা বিল ধরাই দিছে। তাহলে অ্যাডভার্টাইজিং জিনিসটা কিন্তু খরচ, খরচ যদি বকেয়া হয় তাহলে কিন্তু দায় হয়, খরচ যদি অগ্রিম হয় তাহলে কিন্তু সম্পদ হয়। এই কথাটা খেয়াল রাখবা। খরচ ইন্স্যুরেন্স যেটা সেটা অগ্রিম ছিল, সেটা সম্পদ হয়েছিল। অ্যাডভার্টাইজিং এটাও খরচ, বিজ্ঞাপন মানে কোম্পানি মানে প্রতিষ্ঠানের জন্য এটা একটা খরচ। এই খরচ যদি বকেয়া হয় তাহলে কিন্তু কি হবে, দায় হবে। আর দায় হলে সেটা কিন্তু ক্রেডিট হবে। খেয়াল করবা, যদি কোনো খরচ বকেয়া হয় খরচ আরো বাড়ে, তার মানে অ্যাডভার্টাইজিং এর পিছনে খরচ আরো বাড়ছে, নতুনভাবে বকেয়াটা আরো যোগ হবে। সেজন্য খরচ বাড়লে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস বা খরচটা ডেবিট হবে, আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট হবে। তাহলে আমরা যদি জার্নালের ঘরে যাই, দেখো এই যে 11 তারিখ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট 500 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার ক্রেডিট 500 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস কেন ডেবিট আমি বলছিলাম, যদি খরচ বকেয়া হয় তাহলে ওই খরচটা আরো বৃদ্ধি পায়। মনে করো 11 তারিখে এসে বিজ্ঞাপন খরচ 500 টাকা বকেয়া, তাহলে আগে যদি বিজ্ঞাপন থাকে ওইটার সাথে গিয়ে এটা যোগ হবে, আরো বাড়বে। মানে আগে যদি আরো 500 টাকা থাকতো তাহলে কিন্তু মোট 1000 হবে। তাহলে এখানে এই খরচটা বাড়ছে বলে, খরচ বা ব্যয় বাড়লে ডেবিট হয়, সেজন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট। আর বকেয়া খরচটার জন্য একটা পাওনাদারের সৃষ্টি হয়, পাওনাদারের ইংরেজি নাম হলো অ্যাকাউন্টস পেয়েবল। আর পাওনাদার মানে দায়, দায় সৃষ্টি হলে বা বাড়লে ক্রেডিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অ্যাক্রুড, অর্থাৎ বকেয়া বিজ্ঞাপন খরচ লিপিবদ্ধ করা হইল। আমরা যদি পরের ট্রানজাকশনটা দেখি, পরের ট্রানজাকশনটা হলো 20 তারিখ, রহিম উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। এটার বাংলা অর্থ কি, রহিম ব্যক্তিগত প্রয়োজনে, পার্সোনাল ইউজ মানে ব্যক্তিগত প্রয়োজনে, উইথড্র মানে উত্তোলন করছে টাকা 700 টাকা। অর্থাৎ রহিম 700 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। খেয়াল করবা এখানে এই উইথড্র যার বাংলা অর্থ হলো উত্তোলন, এটাও মালিকানা সত্ত্ব। আর ইনভেস্ট মানে ক্যাপিটাল, এটাও মালিকানা সত্ত্ব। উইথড্রর দ্বারা মালিকানা সত্ত্ব কমে যায়, ইনভেস্ট করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। মালিকানা সত্ত্ব যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু ডেবিট হয়। দেখো আমরা যদি বেসিক ক্লাসটাতে যাই, দায়, মালিকানা সত্ত্ব, আয়, এগুলো কমে গেলে বা হ্রাস পেলে ডেবিট হয়, আর বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। উইথড্র করাতে বা উত্তোলন করাতে মালিকানা সত্ত্ব যেহেতু কমে যায়, মনে করো মালিক ব্যবসা থেকে 700 টাকা তার ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে ব্যবসা থেকে 700 টাকার মূলধন কমে যাবে, সেজন্য এই উইথড্রটা ডেবিট হবে। মালিকানা সত্ত্ব কমলে যে ডেবিট হয়, উত্তোলন করলে যে মূলধন কমে যায়, সেজন্য এই উইথড্র বা উত্তোলনটা ডেবিট হবে। কি উত্তোলন করছে, টাকা উত্তোলন করছে। টাকা মানে কি, ক্যাশ টাকা, অর্থাৎ নগদ টাকা কমে গেছে, তার মানে ক্যাশ ক্রেডিট হবে, কারণ নগদ টাকা সম্পদ, সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট হয়। তাহলে আমরা এই যে 20 তারিখে এসে জাবেদা দিব কি, ড্রয়িংস অথবা উইথড্র। ড্রয়িংস শব্দের অর্থ উত্তোলন, উইথড্র শব্দের অর্থ উত্তোলন। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। ড্রয়িংস ডেবিট কেন, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, কমে গেছে, মালিকের মূলধন কমছে, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়, সেজন্য ডেবিট হয়েছে। ক্যাশ কেন ক্রেডিট, কারণ মালিক নগদ টাকা তুলে নিয়ে গেছে দোকান থেকে বা ব্যবসা থেকে, ওই দোকানে ক্যাশ টাকা কমে গেছে, ক্যাশ একটা সম্পদ, সম্পদ কমলে ক্রেডিট হয়, সেজন্য ক্যাশ ক্রেডিট হয়েছে। টু রেকর্ড ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন লিপিবদ্ধ করা হইল। আমরা যদি পরের ট্রানজাকশনটা দেখি 30 তারিখ, এই ট্রানজাকশনটা দেখার আগে তোমাদের এই চ্যাপ্টারের উপরে
10টার মতো জাবেদা আছে, তুমি যদি আমার দেওয়া 10টা জাবেদা করে থাকো অবশ্যই তুমি পরীক্ষায় ওইখান থেকেই পাবা। কারণ আমি 10টা জাবেদার ভিতরে সবগুলো নিয়ম নিয়ে আসছি। ওই 10টা জাবেদা প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় তুমি কমন পাবা, এমনকি ফাইনাল পরীক্ষায় তুমি এখান থেকে কমন পাবা। তাই আমাদের কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে মেসেজ দিলে কোর্সের বিস্তারিত জেনে নিতে পারবা। 30 তারিখটা একটু খেয়াল করি কি বলছে। দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিকোয়ার্ড ফ্রম লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার টাকা 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 7000। অর্থাৎ কোম্পানি দেখলো যে তারা লন্ড্রি সার্ভিস শব্দের অর্থ কিন্তু সার্ভিস মানে কিন্তু কি বোঝায়? সার্ভিস মানে সেবা বা আয় বোঝায়, সেবা বা আয় বোঝায়। এই সেবা বা আয় 5000 টাকা নগদে করছে আর 7000 টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কিন্তু বাকি। মনে রাখবা, সেবা বা আয় বাড়লে কি হয় বলছিলাম? ক্রেডিট হয়। আবার একটু বেসিক ক্লাসটা দেখো। এই যে দেখো আয়, দায় মালিকানা সত্ত্ব আয়, তার মানে এখানে আয়ও আছে। আয় হ্রাস পেলে মানে কমলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে বা বাড়লে ক্রেডিট হয়। তাহলে সার্ভিস যেহেতু দিছে, লন্ড্রি সার্ভিস যেহেতু দিছে, তাদের আয় বাড়ছে, তার মানে আয়টা ক্রেডিট হবে, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। আয় বাড়লে ক্রেডিট হয়, সেই জন্য ডেবিট কি হবে? নগদ টাকায় দিছে, নগদের পরিমাণ বাড়ছে। মনে করো তুমি কোনো কাজ করে যদি 5000 টাকা পাও, তোমার 5000 টাকা আসছে, যে কাজটা করছো সেটা তোমার আয়, ওই কাজটা ক্রেডিট হবে। তাহলে এখানেও লন্ড্রি সার্ভিসটা ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? নগদে করছে 5000 টাকার, বাকি আছে 7000 টাকা, মোট 12000 টাকা ক্রেডিট হবে। আর ডেবিট হবে ক্যাশ টাকা 5000। বাকিতে যদি কোনো সেবা প্রদান করে সেখানে একজন দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদার হলো সম্পদ, সেজন্য ওই সম্পদটা কি হবে? ডেবিট হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট হবে সম্পদ বাড়ছে বলে। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, তাও সম্পদ বাড়ছে বলে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, আয় বাড়ছে বলে। তাহলে আমরা সেটার জাবেদা দেওয়ার জন্য 30 তারিখ দিয়ে ক্যাশ ডেবিট লিখলাম 5000, সেবা দেওয়ার ফলে ব্যবসায়ে 5000 টাকা আসছে। অ্যাকাউন্টস রিসিভেবল, সেবা বা আয় যদি বকেয়া হয়, দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদার সম্পদ, দেনাদারের ইংরেজি নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল, সম্পদ বলে এটা ডেবিট হয়েছে। আর আয় বাড়ে বলে, আয় বাড়লে ক্রেডিট হয় বলে, আয়ের ইংরেজি হলো রেভিনিউ। এই সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 5000 7000 মিলে মোট 12000। টু রেকর্ড ক্যাশ সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট, অর্থাৎ সেবা আয় নগদে ও বাকিতে যেটা আয় করছে সেটা লিপিবদ্ধ করা হইল। রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করো, কারণ তুমি শেয়ার করলে তোমার অনেক বন্ধু বান্ধব পাবে, তারা ফ্রিতে ক্লাসগুলো করে উপকৃত হবে। আজকের লাইভটা এখানে শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তী লাইভ যখন আসবে আমরা আপডেট দিব। সবাই চোখ রাখো আমাদের চ্যানেলে, নিয়মিত ফ্রি ক্লাস পেতে পেজটাকে ফলো দিয়ে রাখো। প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস, পিডিএফ সাজেশন, থিওরি সাজেশন তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।